ছাত্রছাত্রীবৃন্দ, আমরা পরের যে ক্লাস, এই ক্লাসে আমি তোমাদের সামনে বলবো আমাদের সারা পৃথিবীর মধ্যে যে লৌহ ইস্পাত শিল্প কারখানা আছে, যেটা সমস্ত কারখানার মেরুদণ্ড বলা হয়, সেই লৌহ ইস্পাত শিল্প কারখানা নিয়ে আমি আলোচনা করব। এবং তোমরা দেখবে যে লৌহ ইস্পাত শিল্প কারখানা যেরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, সেরকম আমাদের ভারতবর্ষে যেই জায়গাগুলো, বিশেষ করে পূর্ব ভারতে বেশি কেন লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে, সেগুলো নিয়ে আজকে তোমাদের আলোচনার বিষয়। তোমরা দেখতে থাকো। দ্বিতীয় অর্থনৈতিক কার্যাবলী, সেই দ্বিতীয় অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে প্রধান যে শিল্প তোমাদের পাঠ্যসূচিতে রয়েছে লৌহ ইস্পাত শিল্প। সেই লৌহ ইস্পাত শিল্প কোথা থেকে কিভাবে এই ইস্পাত কারখানা আছে আমরা সেই সম্পর্কে জানব। পৃথিবীর সাপেক্ষে লৌহ ইস্পাত শিল্প কোন কোন দেশ উন্নতি লাভ করেছে এবং সর্বোপরি আমাদের ভারতবর্ষে লৌহ ইস্পাত শিল্পের বিকাশ বা বন্টন সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জেনে নেই যে লৌহ ইস্পাত শিল্প কি। দেখো, তোমরা এর আগের ভিডিওতে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীতে দেখেছ, সেখানে কিছু কৃষিজ দ্রব্য উৎপাদন করা হয় এবং খনিজ সম্পদ, খনি থেকে কিছু খনি তোলা হয়, খনিজ সম্পদ তোলা হয়। সেই খনিজ সম্পদ এবং কৃষিজ দ্রব্য যখন ওখান থেকে নিয়ে এসে বিভিন্ন কলকারখানায় প্রযুক্তিবিদ্যার সাহায্যে সেখান থেকে কোনো কিছু দ্রব্য উৎপাদন করে বাজারে বিক্রয় করে মুনাফা অর্জন করা হয়, তখন সেটাকে আমরা সাধারণত শিল্প বলি। সেই শিল্পের মধ্যে প্রথম যে শিল্প সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। এটাকে খনিজ সম্পদ, যেটা প্রাথমিক সেক্টরে তোমরা পড়েছো, সেই খনিজ সম্পদ ভিত্তিক একটি শিল্প। এই খনিজ ভিত্তিক শিল্পে যে কোনো শিল্প তৈরি করতে গেলে, যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য কাঁচামাল দরকার হয়। এইখানেও ঠিক লৌহ ইস্পাত শিল্পের জন্য দুটো কাঁচামাল লাগে, একটি হচ্ছে খনিজ লোহা আর একটি হচ্ছে কয়লা। আমরা এর আগে যখন ওয়েবারের তত্ত্ব পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে কাঁচামালের গুরুত্ব একটা শিল্পের অবস্থানের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আমরা ওয়েবারের যদি থিওরি দেখি, একটু আগে বা আগের ক্লাসে যে আমি তোমাদের বলেছিলাম যে ওয়েবার তিনি বলেছিলেন যে কোন শিল্পের অবস্থান ন্যূনতম পরিবহন ব্যয় অনুযায়ী হবে। তার মানে যেখানে শিল্পটা অবস্থান করবে, সেখানে সেই শিল্পের ন্যূনতম যে ব্যয়, সেই ব্যয় কোন জায়গায় হবে, সেটা কাঁচামাল যেখানে আছে সেখানে যদি আমরা শিল্প স্থাপন করি সেটা সবচেয়ে ভালো হবে, না যেখানে পরিবহন ব্যয় যার উপর নির্ভর করতে মার্কেটের কাছে ভালো হবে, না অন্য জায়গায় ভালো হবে, সেটা আমরা আগের ক্লাসে ওয়েবারের থিওরিতে বলেছিলাম। তো এখানে বলি যে অবস্থান যে ন্যূনতম পরিবহন ব্যয় অনুযায়ী এই যে শিল্প, এখানে একটা কথা বলি, লোহাকরিক যে শিল্প, আমরা যে পরিমাণ কাঁচামাল নেব সেই পরিমাণ কিন্তু প্রোডাক্টিভিটি বা উৎপাদন করতে আমরা পারবো না। তার মানে এখানে যে কাঁচামাল, সেই কাঁচামাল যদি আমরা 10 টন কাঁচামাল নেই, তাহলে সেখানে কিন্তু লাস্ট পর্যন্ত আমরা 10 টন কোনো প্রোডাক্ট উৎপাদন করতে পারবো না। এই জন্য এইখানে যে লৌহ ইস্পাত শিল্প সারা পৃথিবীতে তার কতকগুলি অবস্থান রয়েছে। প্রথম অবস্থান এখানে দেখো, কয়লা খনি অঞ্চলের কাছে এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়। সেটা পৃথিবীর কোথায়? যেমন জার্মানির রুড়ো শিল্পাঞ্চল, সেটা হচ্ছে কয়লা খনি অঞ্চলের কাছে গড়ে উঠেছে। আর ভারতের দুর্গাপুরে যে লৌহ ইস্পাত শিল্প কারখানা রয়েছে, সেটাও কিন্তু কয়লা খনি অঞ্চলের কাছে গড়ে উঠেছে। নাম্বার 2, লোহাকরিক উৎপাদক অঞ্চল। যেখানে লোহাকরিক উৎপাদক অঞ্চল আছে, মানে যেখানে লোহাকরিক যেখান থেকে তোলা হয়, সেইখানে এর লোহা ইস্পাত শিল্প কেন্দ্রের অবস্থান দেখা যায়। সেটা কোথায়? ইউক্রেনের ক্রেভোয়ে আর আমাদের ভারতের ভদ্রাবতীতে। থার্ড কি? কয়লা ও লোহাকরিকের মধ্যবর্তী স্থানে, কয়লা এবং লোহাকরিকের মধ্যবর্তী স্থানে শিল্প স্থাপন হবে। সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে শিল্পাঞ্চল আছে। ফোর্থ কি? বাজার কেন্দ্রিক, যেটা হচ্ছে যে বাজারের কাছে যে শিল্পটা গড়ে উঠবে, যে লৌহ ইস্পাত শিল্প, সেটা হচ্ছে জাপানের টোকিও ও ইয়াকোহামা অঞ্চলে। এরপর দেখো, এই যে অবস্থান যে বললাম, সে ন্যূনতম পরিবহন ব্যয় অনুযায়ী এই 4টে জায়গায় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হবে বা হয়েছে সারা পৃথিবীর মধ্যে।
আবার দেখা যায় সারা পৃথিবীর মধ্যে এই 4টে অঞ্চল ছাড়া দুটো অঞ্চলে সাম্প্রতিক এর পরিবর্তন দেখা যাচ্ছে, যে কোন কোন জায়গায় সাম্প্রতিককালে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠছে। সেটা হচ্ছে সাম্প্রতিক পরিবর্তন, যেখানে লোহের যে ছাঁট, সেই ছাঁট যেখানে সবচেয়ে বেশি পাওয়া যায় সেইখানে এই শিল্পের অবস্থান লক্ষ্য করা যায়। সেটা যেমন জাপানের সাকাই অঞ্চলে, এবং উপকূলবর্তী অঞ্চলে যেখানে উপকূল আছে, ভগ্ন উপকূল আছে, যেখানে উপকূল খুব সমৃদ্ধ, সেই জায়গায় এখন বর্তমানকালে লৌহ ইস্পাত শিল্প কলকারখানা গড়ে উঠেছে। সেটা হচ্ছে ভারতের বিশাখাপত্তনম। নেক্সট আমরা জানবো, দেখো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লৌহ ইস্পাত বা কারখানা বা লৌহপিণ্ড উৎপাদন সবচেয়ে শীর্ষস্থান অধিকার করে চীন। শীর্ষস্থান অধিকার করে সারা পৃথিবীর মধ্যে চীন। চীনের কোন কোন জায়গায় এই ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছে বা অবস্থান করছে সেটা আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে 1 নম্বর ইয়াংসি উপত্যকার সাংহাই, উহান এবং চুংকি। এই যে ইয়াংসি যে উপত্যকা, এই ইয়াংসি উপত্যকার মধ্যে সাংহাই, উহান এবং চুংকি এই অঞ্চলগুলোতে লৌহ ইস্পাত শিল্প কারখানা সবচেয়ে গড়ে উঠেছে। তার কারণ এখানে চিকিয়াং অঞ্চল এবং চিকিয়াং অঞ্চলের লোহা এবং নানকিং যে অঞ্চল, সেই নানকিং অঞ্চলের এখানে কয়লা পাওয়া যায়। এই জন্য এই ইয়াংসি উপত্যকায় এখানে লৌহপিণ্ড ইস্পাত কারখানা এখানে তৈরি হয়েছে। নাম্বার সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ডবেই অঞ্চল। ডবেই অঞ্চলে যে এই যে অঞ্চলটা দেখো, আমার লাল যে কার্সনটা দেখাচ্ছি, এই অঞ্চলটাকে বলছি আমরা ডবেই অঞ্চল। এর মধ্যে কোথায়? আনসান, ফুসান, ফেনকি এই অঞ্চলগুলোতে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এইখানে একটা কথা বলি, যে এই যে দেখো, এই যে আনসান, এখানে একটা অ্যারো দিয়ে দেখানো আছে, এই আনসান অঞ্চলে এখানে লোহা আকরিক সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, এবং চীনের বৃহত্তম যদি লৌহ ইস্পাত কারখানা বলা হয় সেটা হচ্ছে এই আনসান অঞ্চলকে। থার্ড হচ্ছে শানসি অঞ্চল। এই যে শানসি অঞ্চল, এই শানসি অঞ্চলের মধ্যে কোন কোন জায়গায়? ইয়ানচুয়ান, সিতেই, তাইওয়ান এই অঞ্চলগুলোকে এই অঞ্চলগুলোতে এই শানসি অঞ্চল অন্তর্গত এখানে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। এবং এইখানে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে শানসি অঞ্চলে স্থানীয় যে লোহা আকরিক, সেই লোহা আকরিক উপর নির্ভর করে এইখানে শানসি অঞ্চলে এই জায়গাগুলো ইয়ানচুয়ান, সিতেই, তাইওয়ান এই অঞ্চলগুলোতে কিন্তু লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। তাহলে এই চীনের উৎপাদক অঞ্চল তিনটে, একটা হচ্ছে ইয়াংসিয়া উপত্যকা, একটা ডবেই অঞ্চল, একটা শানসি অঞ্চল। এবার দেখে নেই যে ওভারঅল চীনে কেন লৌহ ইস্পাত উৎপাদনে বিশ্বে সর্বোচ্চ স্থান অধিকার করে। তার কারণ নাম্বার 1, কাঁচামালের যোগান। এখানে এই যে বললাম ইয়াংসি যে নদীর উপত্যকা, সেই ইয়াংসি নদীর উপত্যকা এবং যে বললাম আনসান অঞ্চল, এইখানে প্রচুর পরিমাণে আকরিক লৌহর যোগান পাওয়া যায়। এই জন্য চীনে কিন্তু লৌহ ইস্পাত কারখানা ডেভেলপ করেছে। নাম্বার 2, শক্তির যোগান। মধ্য ও দক্ষিণ চীনে কয়লা আকরিক, কয়লা যে খনি অঞ্চল, সেই কয়লা খনি অঞ্চল থেকে শক্তির যোগান পাওয়া যায়। থার্ড হচ্ছে পরিবহন। রেল এবং নৌ পরিবহনে যথেষ্ট উন্নত। এই জন্য বিশ্বে চীন সর্বোচ্চ লৌহপিণ্ড এবং লৌহ ইস্পাত উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে। আর হচ্ছে বাজার আছে এখানে, এখানে উন্নত ধরনের শ্রমিক আছে, স্কিল লেবার আছে এবং প্রচুর পরিমাণে মূলধন রয়েছে, যার ফলে এই চীন সর্বোচ্চ স্থান অধিকার করে। আমরা সেকেন্ড চলে যাই জাপান। দেখো, জাপানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র উল্লেখযোগ্যভাবে এখানে ডেভেলপ করেছে। তার কারণ একটা এখানে জেনে রাখা উচিত তোমাদের, জাপান যে অঞ্চলটা একটা দ্বীপসমূহ অঞ্চল। এইখানে কিন্তু স্থানীয়ভাবে কয়লা এবং লোহা আকরিকের প্রাচুর্যতা নেই, কিন্তু জাপানে নিজস্ব বন্দর রয়েছে, ভগ্ন উপকূল রেখা রয়েছে, বাজার রয়েছে, যার ফলে বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, চীন, ভারতবর্ষ, আমেরিকা যুক্তরাষ্ট্র এইসব জায়গা থেকে কিন্তু এরা বিভিন্ন দ্রব্য তথা কাঁচামাল আমদানি করে জাপান কিন্তু লোহাকরিক শিল্পে প্রচুর উন্নতি লাভ করেছে। এই যে দেখো, কয়লা লোহাকরিকের অপ্রাচুর্য আছে এখানে, কয়লা লোহাকরিক সাধারণত এখানে পাওয়া যায় না, কিন্তু জাপান বন্দর দিক থেকে এত উন্নত যে বিদেশ থেকে বন্দরের মাধ্যমে
এরা লো ইস্পাত কারখানাকে প্রচুর পরিমাণে ডেভেলপ করেছে। আমরা দেখে নিই যে জাপানের কোন কোন জায়গায় লো ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। নাম্বার ওয়ান, উত্তরে কিউসি অঞ্চল, এই যে এইটা হচ্ছে কিউসি অঞ্চল, এইখানে প্রচুর পরিমাণে শিল্প কারখানা গড়ে উঠেছে, লো ইস্পাত শিল্প কারখানা। নাম্বার টু, ওসাকা কোবে, এই যে এটা এই অঞ্চলটা মিডিল যে পোর্শনটা, এটা হচ্ছে ওসাকা কোবে অঞ্চল। আর একটা অঞ্চল সেটা হচ্ছে টোকিও ইয়াকোহামা অঞ্চল, যেটা খুব উল্লেখযোগ্য, এটা তোমরা বিভিন্ন জায়গায় শুনতে হবে, টোকিও ইয়াকোহামা অঞ্চল। এটা একটা শিল্প নগরী জাপানের, এখানে লো ইস্পাত শিল্প কারখানা প্রচুর পরিমাণে গড়ে উঠেছে। এই যে দেখো উত্তর যে কিউশু অঞ্চল, এই উত্তর কিউশু অঞ্চলে বিখ্যাত চিকুহো একটা কয়লা খনি, এর স্থানীয় কয়লা খনি রয়েছে, এবং স্থানীয় ভাবে বিভিন্ন জায়গা থেকে, যে বললাম ভারতবর্ষ, আমেরিকা যুক্তরাষ্ট্র, এইসব জায়গা থেকে বিভিন্ন বন্দরের মাধ্যমে স্থানীয়ভাবে লোহা করিকের প্রাপ্তির জন্য এইখানে শিল্প কারখানা গড়ে উঠেছে। যেমন ওসাকা, এই ওসাকা এবং কোবে অঞ্চল, এই ওসাকা কোবে অঞ্চল কয়লার জন্য কিউশু, কয়লার জন্য কিউশু, এবং উত্তর আমেরিকা এবং ভারতবর্ষ থেকে লোহা করিকের ফলে এইখানে শিল্প স্থাপন হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য টোকিও ইয়োকাহামা, টোকিও ইয়োকাহামা, এখানে বাজার এবং এখানে শ্রমিক এবং এখানে উন্নত প্রযুক্তিবিদ্যা, এছাড়া স্থানীয়ভাবে কয়লা করিক এবং বিদেশ থেকে লোহা করিক এবং কয়লা উত্তোলনের ফলে, আনয়নের ফলে এখানেও কিন্তু লোহা করিক শিল্প কারখানা গড়ে উঠেছে। এবার ওভারঅল জাপানে লোহা করিক শিল্প কারখানা, এখানে কাঁচামাল না থাকা সত্ত্বেও, বারে বারে বলছি, কাঁচামাল না থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণে উন্নতি লাভ করেছে। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, জাপানে কাঁচামালের অপ্রাচুর্যতার ফলেও এখানে কেন লোহা করিক শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তখন তোমাদের যে পয়েন্টগুলো লিখতে হবে সেগুলো একটু আমি বলছি। শিল্পের উন্নতির কারণ হচ্ছে এইখানে উন্নত বন্দর আছে, যে বারে বারে বলছি উন্নত যে বন্দর, সেই বন্দরগুলো কি, টোকিও, ইয়াকোহামা, ওসাকা। এর ফলে বাইরের দেশ থেকে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ, এখান থেকে কয়লা এবং লোহা করিক আনয়ন করা সহজ হয়। নাম্বার টু, এই যে লেখাই আছে দেখো, আকরিক লৌহ কয়লা আমদানির সুযোগ, আমদানির সুযোগ আছে কোথা থেকে, কানাডা থেকে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এবং ভারত থেকে। থার্ড হচ্ছে সুলভ জলবিদ্যুৎ শক্তি, এই যে জাপান পর্বত সংকুল দেশ, এখানে প্রচুর পরিমাণে নদী আছে, যেই নদীগুলো কি খরস্রোতা নদী, সেই খরস্রোতা নদীগুলো থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আর উন্নত পরিবহন, উন্নত প্রযুক্তি এবং পরিকাঠামো, এগুলোর ফলে কিন্তু জাপানে স্থানীয়ভাবে লোহা করিক কয়লা না থাকার ফলেও কিন্তু এখানে কি হয়েছে, শিল্প কারখানা স্থাপন হয়েছে। এরপরে আসা যাক, আমরা স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা লেখা আছে ভারতের লো ইস্পাত শিল্প, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, কারণ এটা উচ্চ মাধ্যমিকে প্রায় সময় কোশ্চেন আসে যে ভারতবর্ষে লো ইস্পাত শিল্প কারখানাগুলি গড়ে ওঠার কারণগুলো কি কি, বা উন্নতির কারণগুলো কি কি, বা অবস্থানের বৈচিত্র্য বর্ণনা করো। সেগুলো আমি আস্তে আস্তে বলছি, তোমরা একটু লক্ষ্য রাখো। সেটা হচ্ছে ভারতের লো ইস্পাত শিল্প, এইটা হচ্ছে ভারতবর্ষের খুব প্রাচীন একটা আমাদের শিল্প কারখানা বা শিল্প স্থাপন হয়েছিল। সাধারণত আমরা এই ভারতবর্ষের স্বাধীনতার পূর্বেও আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই লো ইস্পাত শিল্প কেন্দ্র আমরা লক্ষ্য করেছি। সেগুলো দেখি। নাম্বার ওয়ান, যেমন 1830 খ্রিস্টাব্দে সালে তামিলনাড়ুর পোর্টো-নোভাতে ফার্স্ট যে শিল্প ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল। সেকেন্ড হচ্ছে কি 1870 সালে আমাদের পশ্চিমবঙ্গের কুলটিতে। থার্ড, 1907 সালে আমাদের জামশেদপুরতে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির উদ্যোগে একটা শিল্প কারখানা স্থাপিত হয়েছিল। তারপর 1919 সালে বার্নপুরে ইসকো সংস্থার পরিচালনায় এখানে একটি কলকারখানা স্থাপিত হয়েছিল। তারপরে 1923 সালে কর্ণাটকের ভদ্রাবতীতে। এগুলো গেল সব স্বাধীনতার পূর্বে। লো ইস্পাত শিল্পের আমাদের বন্টন বলো, লো ইস্পাত শিল্পের আমাদের অবস্থান বলো, এগুলো হচ্ছে সব স্বাধীনতার পূর্বে। এই সালগুলো এবং জায়গাগুলোর নাম কিন্তু তোমরা মনে রাখবে। এরপর আমরা আসি স্বাধীনতার পর। স্বাধীনতার পর কি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই, আমাদের যে বিভিন্ন রকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনটে জায়গায়, সেটা হচ্ছে দুর্গাপুর, রাউরকেল্লা এবং ভিলাইয়ে এই ভারতের লো ইস্পাত শিল্প কারখানা স্থাপিত হয়েছিল। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
বিজয়নগর, সালেম এবং বালচের ভুঁইতে এই শিল্প কারখানা স্থাপন হয়েছিল। এবং অষ্টম পরিকল্পনাতে বেসরকারি উদ্যোগে অসংখ্য এই লৌহ ইস্পাত শিল্প কারখানা ভারতে স্থাপন হয়েছিল। এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের প্রায় সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসে, এটা তোমাদের খুব ভালো করে জানা উচিত এবং ভালো করে পড়াশোনা করবে, সেটা হচ্ছে ভারতের প্রধান প্রধান ইস্পাত কারখানা অবস্থান গড়ে ওঠার কারণগুলো কি কি। ভারতের প্রধান প্রধান ইস্পাত কারখানা অনেকগুলো আছে, আমরা তার মধ্যে যেগুলো মেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং সেগুলোও তোমরা পরীক্ষাতে লেখার চেষ্টা করবে যে ভারতের যে প্রধান প্রধান ইস্পাত কারখানা আছে তার অ্যাকচুয়ালি অবস্থান বা তার গড়ে ওঠার কারণগুলো কি কি। সেকেন্ড, এই একই কোশ্চেন এবং একটু অন্যভাবে আসে, উত্তরটা প্রায় একই হয়, কারণ তোমরা এর পরের স্লাইডে আমি দেখাবো যে ভারতবর্ষের যতগুলো বড় বড় লৌহ ইস্পাত শিল্প কারখানা রয়েছে সেই লৌহ ইস্পাত শিল্প কারখানার মধ্যে প্রায় 90% অধিকাংশই পূর্ব ভারতে একাদশী ভবন হয়েছে। মানে পূর্ব ভারতে সবচেয়ে বেশি এই লৌহ ইস্পাত শিল্প কারখানার অবস্থান দেখা যায়। এই জন্য এটা এইরকমও কোশ্চেন আছে যে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণ কি বা গড়ে ওঠার কারণগুলো কি কি আমরা দেখে নিই। দেখো, আমাদের পূর্ব ভারত বলতে আমরা যদি ভারতকে চারটে ভাগে ভাগ করি, উত্তর ভারত, এটা দক্ষিণ ভারত, এটা পূর্ব ভারত আর এটা পশ্চিম ভারত। তার মানে ভারতবর্ষের অধিকাংশ লৌহ ইস্পাত কারখানা এই যে পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। এর কারণগুলো কি কি বা কোন কোন জায়গায় গড়ে উঠেছে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে, দেখো, ভারতবর্ষের সবচেয়ে যদি আমরা বেশি দেখি যে ভারতবর্ষের প্রথম যে শিল্প কারখানাটা গড়ে উঠেছে সেই শিল্প কারখানা হচ্ছে যে জামশেদপুর। জামশেদপুরে ভারতবর্ষের অতি প্রাচীন যে শিল্প কারখানা সেটা হচ্ছে জামশেদপুরে। ঝাড়খণ্ডের দুটো নদী আছে, একটা হচ্ছে সুবর্ণরেখা আর একটা হচ্ছে খড়কাই। এই দুটো নদীর তীরে 1907 খ্রিস্টাব্দে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির উদ্যোগে এটি স্থাপন হয়েছিল। কিভাবে দেখো তোমরা, আমি দেখাচ্ছি। সেটা যে এই যে দেখো, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এই যে জামশেদপুর, এই জামশেদপুরে শিল্প কারখানা স্থাপন হয়েছিল 1907 সালে। টিস্কো, যার সংক্ষেপে নাম টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এইখানে স্থাপন হয়েছিল পূর্ব ভারতে ঝাড়খণ্ড রাজ্যে। সেই জায়গায় স্থাপন হয়েছিল, তার কারণগুলো কি কি। এই যে একটা দেখো, তোমরা যখন পরীক্ষায় লিখবে এইরকম অ্যারো চিহ্ন, এই যে আমি যেভাবে অ্যারো চিহ্ন দিয়েছি এই অ্যারো চিহ্নগুলো মানে একটু বুঝে নাও। এই যে জামশেদপুর, তার আগে একটু বলি যে একটা জায়গায় শিল্প স্থাপন করতে গেলে কি কি দরকার। আমি এর আগে একটু বলেছি যে কাঁচামাল দরকার, শক্তি সম্পদ দরকার, জলসম্পদ দরকার, শ্রমিক দরকার, মূলধন দরকার এবং বাজারের অবস্থান দরকার। তাহলে যেই বাজার একমাত্র যেখানে শিল্প স্থাপিত হবে সেইখান থেকে যেই অ্যারোটা বাইরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে বাজার, কারণ এখান থেকে যখন প্রোডাক্ট হওয়ার পর আমরা বাজারে সেটা বিক্রয় করার জন্য নিয়ে যাব। কিন্তু তার আগে যেই অ্যারোগুলো দেখো বিভিন্ন জায়গা থেকে আসছে, এসে এই জামশেদপুরের দিকে তীরগুলো দিয়েছি, এইগুলো হচ্ছে যে বিভিন্ন জায়গায় থেকে শিল্প স্থাপনের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আসছে। সেগুলো আমরা একটু পরপর দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমাদের প্রথম সেটা হচ্ছে জামশেদপুরে যে ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে সেই ইস্পাত কেন্দ্রের জন্য প্রথমে যেটি দরকার সেটা হচ্ছে লোহাকড়ি। সেই লোহাকড়ি কোথা থেকে আসছে, এই যে কুলাইশিলা, গুরুমহিষানি, কাটুপিট এবং নোয়ামুন্ডি এই জায়গাগুলো থেকে কিন্তু লোহাকড়ি জামশেদপুরে আসছে। তারপরে কি, আমরা যদি চুনাপাথরের কথা চিন্তা করি, চুনাপাথর এবং ম্যাঙ্গানিজ এই যে বীরমিত্রপুর থেকে আসছে জামশেদপুরে। আবার আমরা যদি দেখি যে এখানে শক্তি সম্পদ বিশেষ করে কয়লা, সেই কয়লাটা কোথা থেকে আসছে, এই ঝরিয়া থেকে কয়লা আসছে। তাহলে এইগুলো, এবং এই যে বললাম জলসম্পদ দরকার, এই যে সুবর্ণরেখা নদী, এই সুবর্ণরেখা নদীতে এর জল এই শিল্পের জন্য খুব কাজে লাগে। তাহলে জামশেদপুরে এই কারণগুলির জন্য কি হয়েছে, এইখানে শিল্প কারখানা স্থাপিত হয়েছিল, ইস্পাত কারখানা। এবং এখান থেকে কলকাতার দূরত্ব প্রায় 250 কিলোমিটার। এইখানে কলকাতা হচ্ছে সন্নিকটে বাজার রয়েছে, মার্কেট রয়েছে।
বা পরিবহন ব্যবস্থা এখানে রয়েছে খুব ভালো, রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো রয়েছে। এর ফলে আমাদের জামশেদপুরে শিল্প কারখানা, লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। নাম্বার টু হচ্ছে বোকারো। ভারতবর্ষের মধ্যে এই যে বোকারো, এই বোকারোতে শিল্প কারখানা স্থাপন হয়েছে পুরানো সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ঝাড়খণ্ডে। এখানেও দুটো নদী, দামোদর ও বোকারো নদী, দামোদর এবং বোকারো নদীর মিলনস্থলে এই শিল্প কারখানা, ভারতের লৌহ ইস্পাত শিল্প কারখানা স্থাপিত হয়েছে। তাহলে এর কারণগুলো কি কি আমরা একটু দেখে নেই। দেখো, বোকারো লৌহ ইস্পাত যে শিল্পের যে অবস্থান, এই যে এই জায়গায় বোকারো, তাহলে বোকারো লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রের যে অবস্থান, আমি একটু আগে যেটা বললাম যে এই লৌহ ইস্পাত শিল্প কারখানা আমাদের পুরানো যে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ঝাড়খণ্ডে এই শিল্পটি স্থাপিত হয়েছিল। এবং এই শিল্পটি স্থাপন হওয়ার পিছনে যে কারণগুলো দায়ী, যে কারণগুলো হচ্ছে যে প্রথম হচ্ছে কাঁচামালের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে লোহা আকরিক। সেই লোহা আকরিকগুলো এই যে কুলাই শিলা, গুরুমহিষানি, কাটুপিট, সুলাইপাত, এগুলো থেকে আমরা কি করছি, লোহা আকরিক পাচ্ছি এই বোকারো শিল্প কারখানার জন্য। আবার এই যে দেখো এখানে বাদাম পাহাড়, এই বাদাম পাহাড় থেকে আমরা পাচ্ছি ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ বিভিন্ন সড়ক পথে, রেলপথে এই বোকারো শিল্পকেন্দ্রে চলে যাচ্ছে, যার ফলে কাঁচামালের কোনো অসুবিধা হয় না। আবার এই যে চুনাপাথর, সেই চুনাপাথর হচ্ছে আমরা বীরমিত্রপুর থেকে চুনাপাথর পাচ্ছি, চুনাপাথরের এই বোকারো ইন্ডাস্ট্রির জন্য, বোকারো শিল্পক্ষেত্রের জন্য। এবং ঝরিয়া, সেই ঝরিয়া থেকে আমরা কয়লা খনি পাই, বা সেইখান থেকে আমরা শক্তি কয়লা পেতে পারি। এর ফলে বোকারো শিল্প কেন্দ্রটি কিন্তু স্থাপিত হয়েছে। এবং জলের জন্য যেটা বললাম, দামোদর এবং বোকারো নদীর মিলনস্থল, সেই মিলনস্থলে এই বোকারো শিল্পকেন্দ্র স্থাপন হওয়ার ফলে জল সম্পদের চাহিদা এখান থেকে মিটছে। এটা আমরা খুব ভালো করে জানলাম যে বোকারো শিল্পকেন্দ্র কেন স্থাপিত হয়েছে, বা বোকারো লৌহ ইস্পাত শিল্পের অবস্থানের বা গড়ে ওঠার কারণগুলো কি কি। এইবারে চলে যাই নেক্সট শিল্পক্ষেত্র, সেটা হচ্ছে রাউরকেল্লা। এই রাউরকেল্লা যে শিল্পকেন্দ্র, এই রাউরকেল্লা শিল্পকেন্দ্র, এই শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কোন কোন কারণে, সেই কারণগুলো আমরা জানবো। সেটা হচ্ছে দেখো, এই যে রাউরকেল্লা, এই রাউরকেল্লা এই যে জায়গায়, এখানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে জার্মানির ক্রুপস এবং ডেমাক কোম্পানির সহায়তায়। জার্মানির যে কোম্পানি ক্রুপস এবং ডেমার কোম্পানির সহায়তায় ব্রাহ্মণী নদীর তীরে, ব্রাহ্মণী এই যে নদী, এই ব্রাহ্মণী নদী তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এই ব্রাহ্মণী নদীর তীরে এখানে, এটা হচ্ছে এই যে একটু আগে বলেছিলাম আমাদের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে। এই শিল্পকেন্দ্রটি গড়ে ওঠার ক্ষেত্রে যেমন ব্রাহ্মণী নদীর ভূমিকা হয়েছে, এবং এইখানে বলে দেই যে এখানে একটা ড্যাম আছে, মন্দিরা ড্যাম, মানে মন্দিরা বাঁধ। সেই মন্দিরা বাঁধ থেকেও কিন্তু এখানে জলসম্পদ এবং শক্তি সম্পদের সুবিধা রয়েছে। এছাড়া এইখানে ঠিক একইভাবে ঝরিয়া থেকে, কয়লা খনি অঞ্চল থেকে এখানে কয়লা আসছে, চুনাপাথর আসছে বীরমিত্রপুর থেকে, এবং আমাদের যে লোহা আকরিক, সেই লোহা আকরিক কিরিবুরু এবং ডুমারো থেকে লোহা আকরিক আসছে। এর ফলে এই জায়গায় রাউরকেল্লাতে এই লৌহ ইস্পাত শিল্প কারখানা ডেভেলপ করেছে, বা লৌহ ইস্পাত শিল্প কারখানাটি গড়ে উঠেছে। নেক্সট আমরা পরের শিল্প কারখানায় যাই, সেটা হচ্ছে যে আমাদের দুর্গাপুর, আমাদের পশ্চিমবঙ্গে অন্তর্গত এই দুর্গাপুর। সেই দুর্গাপুরে শিল্পকেন্দ্র কেন গড়ে উঠেছে আমরা একটু জেনে নেই। সেটা দেখো, দুর্গাপুর আমাদের সাধারণত পশ্চিমবঙ্গে, আমাদের নিজস্ব রাজ্য সেই পশ্চিমবঙ্গে এটি গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গে গড়ে ওঠার পেছনে এর যে কারণগুলি রয়েছে, সেই কারণগুলি আমরা এক এক করে জানবো যে কারণগুলি কি কি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর, সেটা হচ্ছে আমি বললাম যে আমাদের যে বর্ধমান জেলা, আমাদের পশ্চিমবঙ্গে যে জেলা আছে বর্ধমান জেলা, সেই বর্ধমান জেলার মধ্যে হিন্দুস্তান স্টিল লিমিটেড HSL প্রায় কলকাতা থেকে 192 কিলোমিটার দূরে বর্ধমান জেলায় দুর্গাপুরে, এই যে দুর্গাপুর, সেই দুর্গাপুরে ব্রিটিশ কোম্পানির সহায়তায় এখানে কি গড়ে উঠেছে, এখানে লৌহ ইস্পাত শিল্প কারখানাটি গড়ে উঠেছে।
সেই লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে ওঠার যেটা প্রধান কারণ, সেটা দেখো এখানে দুর্গাপুর ব্যারেজ রয়েছে জলধারা এবং দামোদর নদী। এছাড়া যে কারণগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে লোহাকড়ি, এই যে কুলাইশিলা, গুরুমৈশানী, কাটুপুর, সুলাইপাত, এই জায়গাগুলো থেকে, বা এই যে নোয়ামুন্ডি, কিরিবুরু, ডুমারো, এই জায়গাগুলো থেকে লোহাকড়ি আসছে। ঝরিয়া কয়লা খনি অঞ্চল থেকে কয়লা আসছে। এখানে বীরমিত্রপুর থেকে চুনাপাথর আসছে। এই জায়গাগুলোর মধ্যে এই কাঁচামালগুলো নিয়ে এসে এইখানে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কারখানাটি গড়ে উঠেছে। এবং এখান থেকে কলকাতা খুব বেশি দূরত্ব নয়, সেই কলকাতায় বাজার গড়ে উঠেছে এবং কলকাতা থেকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের উৎপাদিত দ্রব্য চলে যাচ্ছে, এর ফলে সেখানে বাজারও রয়েছে। এর ফলে দুর্গাপুর অঞ্চলে শিল্পের অবস্থান দেখা গিয়েছে বা শিল্প অবস্থান গড়ে উঠেছে। নেক্সট, আমাদেরই পশ্চিমবঙ্গে আরেকটা উল্লেখযোগ্য লৌহ ইস্পাত শিল্প কারখানা, সেটা হচ্ছে কুলটি আসানসোল। কুলটি আসানসোলে একটা উল্লেখযোগ্য লৌহ ইস্পাত শিল্প কারখানা রয়েছে। সেটা আমরা দেখে নেই যে কুলটি আসানসোল লৌহ ইস্পাত শিল্পের অবস্থান কোথায়। এই যে কুলটি এবং আসানসোল, এই যে লৌহ ইস্পাত শিল্প, এটা হচ্ছে ভারতবর্ষের, তোমরা একটু জেনে রাখবে, ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা 1874 সালে কুলটিতে বোরাকর কোম্পানি এটা স্থাপন করেছিল। কুলটিতে প্রথমে 1874 সালে। এরপর 1953 সালে বানপুরে ইস্পাত কারখানা যুক্ত হয়ে এর নামকরণ হয়েছে IISCO, ইস্কো। কুলটি এবং আসানসোল এই দুটো একত্রিত হয়ে হয়েছে ইস্কো। জামশেদপুর যেটা, সেটা হচ্ছে টিস্কো, আর এটা হচ্ছে ইস্কো। তাহলে এর কারণগুলো কি কি আমরা একটু জেনে নেই। সেটা একটু আগেই আমি বললাম যে দামোদর নদীর জল, এই দামোদর নদীর জল এবং দামোদর যে ড্যাম, দামোদর বাঁধ, তার জলাধারের সুযোগ সুবিধা এখানে রয়েছে। এর ছাড়াও যেগুলো মেন পয়েন্ট, সেটা হচ্ছে যে ঝরিয়া যে কয়লা খনি অঞ্চল, সেই ঝরিয়ার কয়লা খনি অঞ্চল থেকে এখানে কয়লা তথা শক্তি সম্পদ আসছে। এখানে বীরমিত্রপুর থেকে চুনাপাথর যাচ্ছে। এখানে লোহাকড়ি গুয়া থেকে লোহাকড়ি যাচ্ছে, এবং এইখান থেকে যে শিল্প দ্রব্য উৎপাদন হয় কলকাতা বন্দর বা কলকাতার মাধ্যমে বাজার বা কলকাতার বাজারের মাধ্যমে, এই শিল্পটা কিন্তু আরো বেশি উন্নতি লাভ করেছে। এই গেল আমাদের ভারতবর্ষের যে প্রধান যে শিল্পগুলো, দেখো সেই সব শিল্পগুলোই কিন্তু এই পূর্ব ভারতে একাদশী ভবন হয়েছে। এটা তোমাদের আমি বলছি যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একাধিক হোসেনের কারণগুলো কি কি, যখন আসবে তোমরা কিন্তু এইরকম প্রতিটি ইন্ডাস্ট্রি, প্রতিটি শিল্প ধরে ধরে তাদের গড়ে ওঠার কারণ ছোট ছোট করে লিখবে, এবং পাশে এরকম ডায়াগ্রামের সাহায্যে তোমরা একটা গোল ডায়াগ্রাম করবে। সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে কাঁচামাল আসছে সেগুলোকে অ্যারো দিয়ে কোন জায়গা থেকে আসছে সেখানে নাম লিখে দেবে। এই করে কোশ্চেনটার উত্তর কিন্তু তোমরা লিখবে, তাহলে কিন্তু সর্বোচ্চ ভালো নাম্বার পাবে। এরপর আমরা দেখে নেই এই ভারতের লৌহ ইস্পাত, সবচেয়ে বড় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ছাড়াও এখানে আরো কিছু লৌহ ইস্পাত শিল্প কারখানা রয়েছে। সেটা হচ্ছে দেখো ভিলাই লৌহ ইস্পাত কারখানা। এই ভিলাই ছত্তিশগড়ের দুর্গ জেলায় এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। তার কারণ হচ্ছে দেখো এখানে ঠিক একটা লৌহ, যেমন ইস্পাত, সেই লৌহ ইস্পাতে দাল্লি রাজহারা লৌহ ইস্পাত কয়লা, এই লৌহ ইস্পাত আকরিক লৌহ দাল্লি রাজহারা থেকে এসেছে। এইভাবে ঝরিয়া থেকে এবং কোরবার কয়লা খনি অঞ্চল খুব উল্লেখযোগ্য। কোরবার কয়লা খনি অঞ্চল থেকে এখানে কয়লা এসেছে, এবং এইখানে ম্যাঙ্গানিজ, বালাঘাট থেকে ম্যাঙ্গানিজ এসেছে। এই আসার বালাঘাট থেকে ম্যাঙ্গানিজ, দাল্লি রাজহারা থেকে লোহাকড়ি, এবং কোরবা থেকে কয়লা খনি অঞ্চল থেকে এনে এখানে কিন্তু লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। এই গেল মোটামুটি আমাদের লৌহ ইস্পাত শিল্প কারখানার প্রধান যে ভাগগুলো। এরপর ভারতবর্ষে লৌহ ইস্পাত শিল্প কারখানায় কিছু সংকর ইস্পাত কারখানা রয়েছে। সেই সংকর ইস্পাত কারখানাগুলো কি কি, যেমন দুর্গাপুরে, এই যে দুর্গাপুরে রয়েছে অ্যালয় স্টিল প্ল্যান্ট। এই ভদ্রাবতীতে রয়েছে বিশ্বায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। আর হচ্ছে সালেম স্টিল প্ল্যান্ট। এগুলো হচ্ছে সংকর ইস্পাত কারখানা।
আর একটা একটু জেনে রাখবে, সেটা হচ্ছে ক্ষুদ্র ইস্পাত কারখানা। সেই ক্ষুদ্র ইস্পাত কারখানাগুলো স্ক্র্যাপ লোহা এবং স্পঞ্জ লোহা থেকে ইস্পাত উৎপাদনের জন্য দেশে প্রায়, আমাদের সারা ভারতবর্ষে প্রায় 216টি ক্ষুদ্র ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছে। তাহলে আজকে এটাই তোমাদের পাঠ্যসূচির মধ্যে ছিল ভারতের তথা চীন এবং জাপানের লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে ওঠার কারণগুলো কি কি।